সর্বনাশ হয়ে গেল নীল। এখন কি উপায় হবে? রাত্রির চোখে মুখে গভীর উদ্বেগ আর আসন্ন লোকলজ্জার ভয়। নীল চুপ করে রইল কিছুক্ষণ। যেটা ঘটে গেছে সেটা এড়ানোর তো উপায় নেই, দায় নিতেই হবে। রাত্রির পিঠে হাত রাখল সে। সর্বনাশ বলছো কেন? ভুল যখন হয়ে গেছে শোধরানোর দায়িত্বটাও নেব আমরাই। কি করব? বিয়ে করব। খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলবো আমরা। বাড়ির লোকেদের তো আপত্তি ছিল না কোনো। যে বিয়ে 2 বছর পরে হওয়ার কথা ছিল সেটা এক্ষুনি হবে। নীল শান্ত গলায় বলল। এক্ষুনি বিয়ে? রাত্রি উদ্ভ্রান্ত গলায় বলল, হ্যাঁ, বাধা কিসের? আমি দিল্লির অফিস ট্যুরটা সেরে আসি, তারপরেই সব ব্যবস্থা করব। সবাই জেনে যাবে যে। কি ভাববে তখন? প্যানিক করছো কেন? আমি আছি না? ভরসা রাখো আমার উপর। রাত্রির হাতে হাত দিল নীলের বলিষ্ঠ আঙুলগুলো। হাতটা আঁকড়ে ধরল রাত্রি। বড় ভরসা যে এই হাতের স্পর্শে। সেই কবে থেকে ধরে আছে, কখনো মনে হয়নি এই হাতের নির্ভরযোগ্যতা কমেছে এক চুলও। আজই বা কিসের ভয়? নীল আছে তো, সে সব সামলে নেবে। পাড়াটা বড্ড নির্জন, অভিজাত এলাকা। বুঝি এরকমই হয়, কেউ কারো খবর রাখে না, যে যার জগতে ব্যস্ত। বিশাল অ্যাপার্টমেন্টগুলো পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিন্তু যেন পরস্পরের থেকে মুখ ফিরিয়ে আছে। কেউ কারোর সঙ্গে কথা বলে না। লোকজন গম্ভীর মুখে বাড়ি থেকে বেরোয়, আবার গম্ভীর মুখে ঢুকে যায় বাড়িতে। হঠাৎ দেখা হয়ে গেলে, চেনা মুখ হলে দু একটা সৌজন্যমূলক বাক্য বিনিময়, যেগুলো নেহাত না হলেই নয়, সেটুকুই হয়। কিন্তু নতুন যারা এখানে থাকতে এসেছে তাদের নিয়ে কারো মাথা ব্যথা নেই। 7 দিন হলো এই এলাকায় 2 বেডরুম ফ্ল্যাট কিনে উঠে এসেছে জয়। অল্প বয়সেই কার্ডিওলজিস্ট হিসেবে বেশ সুনাম হয়েছে ডক্টর দিগ্বিজয় চৌধুরীর। একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা জয় নিহাত স্ট্যাটাস মেনটেন করতেই এই পশ এরিয়ার ফ্ল্যাট নিয়েছে। ভেবেছিল মাকেও নিয়ে আসবে সঙ্গে, কিন্তু এখন মনে হচ্ছে মা পারবে না, এখানে থাকতে পারবে না। তার না হয় সারাদিন কাজ নিয়ে কেটে যাবে, কিন্তু মাকে তো সারাদিন একা একা এই ফ্ল্যাটের 4 দেওয়ালের মধ্যেই কাটাতে হবে। কেউ পাশে নেই, একটাও কথা বলার সঙ্গী নেই। হাঁপিয়ে উঠবে মা। কেন যেন আজকাল জয়ের মনে হয় টাকা হলেই কেমন যান্ত্রিক হয়ে ওঠে মানুষ। মধ্যবিত্তরা জীবনকে যেভাবে উপভোগ করে, বিত্তমানরা হয়তো ঠিক সেভাবে উপভোগ করতে পারে না। তাদের হাসি, আনন্দ, দুঃখ সব কিছুই কেমন মাপা আর নিয়ম মাফিক। এক চুলো এদিক ওদিক হবার উপায় নেই। কে জানে, হয়তো জয়ও আস্তে আস্তে এইরকম যান্ত্রিক হয়ে উঠবে। অঘরে ঘুমাচ্ছিল জয়। সারাদিন হসপিটাল, ক্লিনিক, চেম্বার দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত শরীর বিছানা ছুঁতেই তলিয়ে যায় ঘুমের অতলে। আজ কিন্তু হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। বিছানায় উঠে বসে ঘুমের ঘরে এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারল না ঘুমটা ভাঙল কেন হঠাৎ। ঠিক তখনই শুনতে পেল বেলের আওয়াজ। অধৈর্য হাতে ঘন ঘন বেল বাজাচ্ছে কেউ। এত রাতে কে এলো? এই এলাকায় তো জয়ের সঙ্গে কারোরই পরিচয় হয়নি সেভাবে। তাহলে কে? দরজা খুলে দিতেই সামনে দাঁড়ানো ভদ্রলোক হাউমাউ করে উঠলেন, আমার স্ত্রীকে বাঁচান, হঠাৎ করে বাথরুমে পড়ে গেছে, ব্লিডিং হচ্ছে খুব, ও প্রেগনেন্ট। ঘাবড়ে গেল জয়। ভদ্রলোক হয়তো জানেন জয় ডাক্তার, তাই বিপদে পড়ে মাঝরাতে ছুটে এসেছেন। ভদ্রলোক বেশ সুপুরুষ। অবশ্য একে লোক না বলে ছেলেই বলা উচিত। বয়স কিছুতেই 26-27-এর বেশি নয়। উস্কো খুস্কো অবিন্যস্ত চুল আর উদ্ভ্রান্ত চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে সত্যিই বিপদে পড়েছেন। জয় জিজ্ঞেস করল, কে আপনি? কোথায় থাকেন? আমি নীলাভ্র সেন। এই ব্লকেরই 4th ফ্লোরে আমাদের ফ্ল্যাট। তাড়াতাড়ি চলুন। কিন্তু আমি তো গাইনোকোলজিস্ট নই। ওনাকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে হবে। আপনি অ্যাম্বুলেন্স ডেকেছেন? আহা, এত প্রশ্ন করবেন না, শিগগির চলুন। ছেলেটা হাত চেপে ধরেছে জয়ের। আজকাল চলাফেরা করতে খুব কষ্ট হয় রাত্রির, তবে আর বেশি দিন নয়, 1 মাসের অপেক্ষা শুধু, তারপরেই সে আসতে চলেছে। একটা শিরশিরানি ভালো লাগায় বুকের মধ্যে কাঁপুনি দেয় মাঝে মধ্যেই। গভীর রাতে ঘুম ভেঙে গেল ওর। বাথরুমে যেতে হবে। কমলা মাসি পাশেই অঘরে ঘুমিয়ে আছে। ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না। বিছানা থেকে নেমে পা টিপে টিপে বাথরুমের দিকে চলল। পরিষ্কার হয়ে বেরিয়ে আসতে গিয়েই কি যে হয়ে গেল, কিভাবে পা পিছলে গেল কে জানে। সটান মেঝেতে আছড়ে পড়ল রাত্রি। প্রচণ্ড ব্যথায় আর্তনাদ করে উঠল সে।
কমলা মাসি ধড়মড়িয়ে উঠে ছুটে এলো এদিকে। তীব্র ব্যথায় চোখে অন্ধকার দেখছিল রাত্রি। টের পাচ্ছিল দু পায়ের ফাঁক দিয়ে গড়িয়ে নামছে তরল কিছু। ঝাপসা চোখে ক্রমশ লুপ্ত হয়ে আসা চেতনার মাঝে প্রাণপণে কমলা মাসিকে বলতে চাইল ডাক্তারকে ফোন করতে। কমলা মাসি তখনও উদ্ভ্রান্ত চোখে আপ্রাণ চেষ্টা করছে রাত্রিকে টেনে তুলতে। দু চোখে অন্ধকার নেমে আসার আগের মুহূর্তে রাত্রি শুনতে পেল বেল বেজে উঠেছে। কমলা মাসি ছুটে গেল দরজা খুলতে। আচ্ছন্ন অবস্থায় রাত্রি টের পেল বলিষ্ঠ দুহাতে কে যেন কোলে তুলে নিয়েছে ওকে। স্পর্শটা যেন খুব চেনা। তবে কি আর ভাবার শক্তি ছিল না। অন্ধকার নেমে এসেছে ততক্ষণে চোখে। জয় হতভম্বের মতো বসেছিল হসপিটালে নিজের চেম্বারে। ভোর 5টা বাজে। এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল ও। চেতনাও ছিল আচ্ছন্ন। হুঁশ ফিরে পেতেই নিজেকে এখানে আবিষ্কার করেছে। কি করে এখানে এলো, কেন এলো কিচ্ছু মনে নেই। অপরিচিত ছেলেটা হাত চেপে ধরার পর আর কিচ্ছু মনে নেই। তারপরের সব ঘটনা যেন স্মৃতি থেকে ইরেজার দিয়ে মুছে দিয়েছে কেউ। অথচ এরা সবাই বলেছে সে নাকি রাত 3টের সময় অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য ফোন করেছিল। তারপর প্রেগনেন্ট মেয়েটাকে সেই এখানে নিয়ে এসেছে, যার জন্য সঠিক সময়ে চিকিৎসাও শুরু হয়েছে। ডক্টর মুখার্জি ইমিডিয়েট সি-সেকশন ডেলিভারি করেছেন। বাচ্চা আর মা দুজনেই এখন বিপদমুক্ত। আর একটু দেরি হলেই মারাত্মক কিছু ঘটতে পারত। কিন্তু এত সব ঘটনার কিছুই তো মনে নেই জয়ের। কি হয়েছিল ব্যাপারটা? থম ধরে বসে থাকতে থাকতেই দরজায় টোকা পড়ল। সিস্টার শিলা মুখ বাড়িয়েছে। স্যার, পেশেন্ট আপনার সঙ্গে দেখা করতে চাইছে। কোন পেশেন্ট? আপনি যাকে নিয়ে এসেছেন? মেয়েটার জ্ঞান ফিরেছে? হ্যাঁ, তবে দুর্বল খুব। কিছু বলতে গিয়েও থেমে গেল জয়। বলল, আসছি আমি। সিস্টার শিলা চলে গেল। জয়ের হতভম্ব ভাব কাটছিল না কিছুতেই। চেনে না জানে না মেয়েটাকে অ্যাম্বুলেন্সে সাথে করে নিয়ে চলে এলো, তাও কিছুই তো মনে নেই। গোটা ব্যাপারটা এত অদ্ভুত লাগছে। কেবিন নাম্বার 7-এর দরজা ঠেলে ঢুকতেই জয় দেখল বাচ্চাটিকে মায়ের কাছে দেওয়া হয়েছে। বয়স্ক মহিলাটি বাচ্চাটাকে কোলে করে বসে আছেন। মেয়েটা শুয়ে আছে বেডে। সেখান থেকেই স্নেহাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে বাচ্চার দিকে। কেমন আছেন? জয় একটু গলা খাকারি দিয়ে প্রশ্নটা করল। প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল ওর। মেয়েটা তাকালো জয়ের দিকে একরাশ কৃতজ্ঞতা মেশানো দৃষ্টিতে। বয়স্ক মহিলাটিও কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়েছিলেন। জয় বাচ্চাটার দিকে তাকালো একবার, হাসি মুখে প্রশ্ন করল, ছেলে? বয়স্ক মহিলা হাসি মুখে সম্মতিসূচক মাথা নাড়ালেন। কমলা মাসির মুখে শুনলাম আপনিই নাকি আমাকে বাথরুম থেকে তুলে অ্যাম্বুলেন্সে ফোন করে নিজের সাথে থেকে এই হসপিটালে নিয়ে এসেছেন। মেয়েটা নিস্তেজ গলায় প্রশ্নটা করেছে। জয় কি বলবে বুঝতে পারল না, মাথা নাড়ল শুধু। তারপর বলল, আমি এই হসপিটালেই কাজ করি। জানি আপনি কার্ডিওলজিস্ট, এখানকার নার্সরাই বলেছে। মেয়েটা বলল। জয় চুপ করে রইল। আপনাকে কি বলে ধন্যবাদ দেব জানি না। আপনি আমার এত বড় উপকার করেছেন। জয়ের প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল। মেয়েটা এমনভাবে বলছে, জয় কি আসলেই কিছু করেছে? মেয়েটা তখনও বিড়বিড় করে চলেছে, আমার বাচ্চাটা না থাকলে ও যে একেবারেই হারিয়ে যেত আমার জীবন থেকে, যার জন্য সব কিছু ছেড়ে সবাইকে ছেড়ে একা একা চলে এসেছিলাম। সব যে নষ্ট হয়ে যেত। আমার এতদিনের কষ্ট যন্ত্রণা সব নিষ্ফল হতো। মেয়েটার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না জয়। একটা প্রশ্ন অনেকক্ষণ থেকে ওকে কাঁটার মতো খোঁচাচ্ছিল। এবারে সেই প্রশ্নটাই করল, আপনার হাজবেন্ড কোথায় বলুন তো? তিনি কেন অ্যাম্বুলেন্সে আপনার সাথে এলেন না? মেয়েটা আর বয়স্ক ভদ্রমহিলা দুজনেই একসাথে এমন চমকে উঠেছেন যে জয় অবাক হয়ে গেল। মেয়েটার মুখ আস্তে আস্তে করুণ হয়ে এলো। অস্ফুটে বলল, আমার হাজবেন্ড? হ্যাঁ, ইনিই তো দৌড়ে এলেন আমায় ডাকতে। আপনি বাথরুমে পড়ে যাওয়ার পর খুব ঘাবড়ে গিয়েছিলেন উনি। পাগলের মতো ছুটে এসেছিলেন আমার কাছে। কিন্তু কি আশ্চর্য, এখন তাকে দেখতেই পাচ্ছি না। কোথায়? থেমে গেল জয়। মানে থামতে বাধ্য হলো। মেয়েটার চোখ বিস্ফারিত। উঠে বসার চেষ্টা করছে বিছানায়। শরীরটা প্রচণ্ড কাঁপছে ওর। মুখটা লাল হয়ে উঠেছে। কি হলো আপনার? জয় আতঙ্কিত স্বরে বলেছে। বয়স্ক মহিলাও উঠে দাঁড়িয়েছেন বাচ্চাটাকে কোলে নিয়ে। উনিও কাঁপছেন। কে আপনাকে ডাকতে গিয়েছিল?
কি বলছেন আপনি? মেয়েটা কোনো মতে বলেছে। আপনার হাজবেন্ডই তো। আপনাকে তো স্ত্রী বলে পরিচয় দিলেন। নামটা যেন কি বলেছিলেন মনে পড়েছে, নীলাভ্র সেন। নীল, নীল, নীল। মেয়েটা কাঁদছে অসহায়ের মতো। জয় হতভম্ব। বয়স্ক মহিলাটি এগিয়ে গিয়ে মেয়েটার পাশে বসে শান্ত করার চেষ্টা করেছেন ওকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে এলো জয়। ব্যাপারটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না ও। কমলা মাসি, ও এসেছিল, ও এসেছিল। আকুল হয়ে কাঁদছিল রাত্রি। চুপ কর মা, ও কোথা থেকে আসবে? ওই ছোকরার ভুল হয়েছে কিছু। কমলা শান্ত করার চেষ্টা করেছিলেন রাত্রিকে। সেই কবে থেকে কোলে পিঠে করে বড় করেছেন মেয়েটাকে। ওকে এভাবে ভেঙে পড়তে দেখলে ভালো লাগে বুঝি? না, ও সত্যিই এসেছিল। তাইতেই আমার এরকম মনে হয়েছিল। কি মনে হয়েছিল? আমি যখন বাথরুমে পড়েছিলাম, কে কোলে তুলে নিয়েছিল আমায়? এই ডাক্তারই তো। কিন্তু আমার মনে হয়েছিল নীল আমায় কোলে তুলে নিয়েছে। মনে হচ্ছিল নীলই যেন দু হাত দিয়ে আগলে ধরেছে আমায়। রাত্রি অঝরে কাঁদছিল। কমলা কি বলবেন বুঝতে পারছিলেন না। নীল কি করে আসবে? অচেতন অবস্থায় রাত্রির নিশ্চয়ই কিছু ভুল হয়েছিল। তিনি তো দেখেছেন ডাক্তার ছেলেটাই রাত্রিকে কোলে তুলে নিয়েছিল। জয় আজকাল সারাক্ষণ অস্থির অস্থির থাকে। ব্যাপারটা যে সেদিন কি হয়েছিল বোঝাই গেল না। পুরো ঘটনায় এমন জট পাকিয়ে গেছে, জট না ছাড়ানো পর্যন্ত শান্তি নেই। মেয়েটা ফিরে এসেছে হসপিটাল থেকে। একদিন ওর ঘরে গিয়ে জানতে হবে পুরো ব্যাপারটা। কিছুদিন অপেক্ষা করে এক সন্ধ্যায় মেয়েটার ঘরের দরজায় বেল বাজালো জয়। বয়স্ক মহিলাটি দরজা খুলে দিয়েছেন। জয়কে দেখে অবাক হয়ে তাকিয়েছেন। দেখতে এলাম আপনাদের, হাসলো জয়। আসুন আসুন। মহিলা সরে দাঁড়িয়েছেন। আসলে আজ কাজ কম ছিল, বাড়ি চলে এসেছি জলদি জলদি, তাই ভাবলাম আপনাদের একটু দেখে যাই। সোফায় বসে পড়েছে জয়। কে এসেছে? কমলা মাসি, রাত্রি গলা চড়িয়ে বলছে। রাত্রি এদিকে আয়, ডাক্তারবাবু দেখা করতে এসেছেন। কোন ডাক্তারবাবু? বলতে বলতে এসেছে রাত্রি। তারপরেই জয়কে দেখে একমুখ হেসে বলছে, আপনি ভালো আছেন তো? আমি তো ভালোই আছি। আপনাদের খবর বলুন। আমরা সবাই ভালো। আপনার ছেলে? সেও ভালো, ঘুমোচ্ছে। আপনি চা খাবেন তো? বয়স্ক মহিলা বলেছেন। খেতে পারি, হাসল জয়। মহিলা উঠে গেলেন চা করতে। এবারে রাত্রির দিকে তাকালো জয়। বলল, আসলে আমি এসেছি কিছু কথা পরিষ্কার করতে। সেদিনের ব্যাপারটা এত গোলমেলে ছিল যে ভাবলেই অস্থির অস্থির করছে। প্লিজ একটু খুলে বলুন, নীলাভ্র কে? তিনি কোথায় গেছেন? দেখুন তো, সেদিন ইনি আপনার কাছে গিয়েছিলেন কিনা? রাত্রি আঙুল দিয়ে ইশারা করলো একদিকে। সেদিকে মুখ ফিরিয়ে তাকাতেই চমকে গেল জয়। এই তো সেদিনের ছেলেটা, কিন্তু এর ছবিতে মালা পরানো কেন? হ্যাঁ হ্যাঁ, ইনিই তো গিয়েছিলেন। কিন্তু জয় প্রায় চেঁচিয়ে উঠেছে। ও আর নেই, রাত্রি শান্ত গলায় বলছে। চমকে উঠেছে জয়। এখন আমি জানি ও আছে, সব সময় আমার সাথেই আছে। অদ্ভুত হাসি রাত্রির ঠোঁটে। মানে? জয় অস্ফুটে বলল। রাত্রি যেন ঘোরের মধ্যে রয়েছে। বড্ড ভালোবাসতো আমাকে, দু হাত দিয়ে যেন আগলে রাখতো। দিল্লিতে অফিস ট্যুরে যেতে গিয়ে প্লেন ক্র্যাশে যখন চলে গেল, আমি তখন প্রেগনেন্ট। না, বিয়েটা হয়নি তখনও। বাবা চাইলেন নতুন করে জীবন শুরু করি, তাই নীলের সন্তানকে সরিয়ে দিতে চাইলেন। কিন্তু সেটা কি করে সম্ভব ছিল বলুন? ও যে নীলের একমাত্র চিহ্ন, ওকে কি করে সরিয়ে দিতে পারতাম? সেই নিয়ে বাড়িতে প্রতিদিন অশান্তি। আপনার শ্বশুরবাড়ির লোকেরা কিছু বলেননি? পাশে দাঁড়াননি? বিয়েই তো হয়নি, শ্বশুরবাড়ি কি করে হবে? ছেলের মৃত্যুর পরেই তারা আমাকে অপয়া ভেবে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আশ্চর্য, আপনি প্রেগনেন্ট জেনেও? কি জানি তারা জানতেন কি না, নীল ওদের বলেছিল কি না, কিচ্ছু জানি না। তখন এত কিছু ভাবার মতো অবস্থায় ছিলাম না। তারপর কি হলো? বাবা কিছুতেই আমার আর নীলের সন্তানকে বাঁচতে দেবেন না বুঝে বাড়ি থেকে বেরিয়ে এলাম। নিরিবিলিতে থাকবো বলে এখানে এই ফ্ল্যাটটা ভাড়া নিলাম। কমলা মাসিও আমার সাথে বেরিয়ে এলো। আমার মা নেই। সেই 2 বছর থেকে মায়ের দূর সম্পর্কের দিদি কমলা মাসির কাছে মানুষ আমি। বাবা আর খবর নিল না আমার।
হয়তো কমলা মাসি সঙ্গে আছে জেনেই মুখ ফিরিয়ে থাকতে পেরেছিল। তারপর তো দেখতেই পাচ্ছেন, আমার এতদিনের কষ্ট তো সফল হলো বলুন। নীলের একমাত্র চিহ্ন, আমাদের একমাত্র সন্তান এখন আমার বুকের কাছে আছে। নীলও আছে আমাদের সাথে। আপনি তো সেটা বুঝতে পেরেছেন, তাই না বলুন? নইলে সেদিন তো সব শেষ হতে বসেছিল। কেঁদে ফেলেছে রাত্রি। নীল সেদিন আমাকে ব্যবহার করেছিল আপনাদের দুজনকে বাঁচাতে। এখন বুঝতে পারছি, জয় অস্ফুটে বলল। রাত্রি জবাব দিল না, ভেজা দু চোখে তাকিয়ে রইল জয়ের দিকে। জয়ের মনে আর কোনো সংশয় নেই, কোনো জট নেই। গোটা ব্যাপারটাই এখন স্পষ্ট। জয় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল রাত্রির দিকে। এত কষ্ট সহ্য করেছে মেয়েটা শুধুমাত্র ভালোবেসে। আর নীল, শুধু ভালোবাসার কারণেই সেদিন মৃত্যুর ওপার থেকেও ফিরে এসেছিল সে। ভালোবাসা এমনও হয়, মৃত্যুর পরেও এভাবে ফিরে আসা যায় প্রিয়জনের টানে।